জয় হিন্দ। আজকে তোমাদের 10th ক্লাসের প্রথম ক্লাস ইন্ট্রোডাক্টরি ক্লাস নেব। সেখানে প্রথমে জিওগ্রাফির 10 ক্লাসে যে সিলেবাস আছে সে সম্পর্কে আলোচনা করব। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। প্রথমে ভূগোল পড়তে গেলে ভূগোল শব্দটা উৎপত্তি কোথা থেকে হয়েছে সেটা জানা প্রয়োজন। তাই প্রথমে যে জিওগ্রাফি শব্দটির উৎপত্তি সেটার ইতিহাস তোমাদের বলবো। 234 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক পণ্ডিত, প্রাচীন গ্রিক পণ্ডিত এরাটোস্থিনিস এই শব্দটি প্রথম ব্যবহার করেন। এই শব্দটার সম্পূর্ণ অর্থ যদি ভেঙে দেখো তাহলে দেখবে যে জিও শব্দটির অর্থ পৃথিবী এবং গ্রাফি শব্দটির অর্থ বর্ণনা। অর্থাৎ ডেসক্রিপশন, ইংরেজিতে বলা হবে ডেসক্রিপশন। তাহলে আমরা কি পেলাম যে জিওগ্রাফি হলো পৃথিবীর বর্ণনা। অর্থাৎ পৃথিবীর মধ্যে যাবতীয় যা ঘটবে তাই ভূগোল সেগুলি বর্ণনা করবে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে। অর্থাৎ তাহলে আমরা প্রথমে কি বুঝলাম যে জিওগ্রাফি শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে? 234 খ্রিস্টাব্দে প্রাচীন গ্রিক পণ্ডিত এরাটোস্থিনিস প্রথম এই শব্দটা ব্যবহার করেছিল। সেইখানে জিওগ্রাফি শব্দটা ভেঙে আমরা কি পেলাম যে জিও শব্দের অর্থ পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা বা ডেসক্রিপশন। অর্থাৎ আমরা বলতে পারি জিওগ্রাফি হলো পৃথিবীর বর্ণনা। পৃথিবীর মধ্যে যাবতীয় যা ঘটবে তাই ভূগোল সেগুলি বর্ণনা করবে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে। অন্যভাবে যদি ভূগোলের সংজ্ঞা দিই, ভূগোলের একটা সংজ্ঞা যদি দিই, তাহলে কি পাবো যে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন পণ্ডিত বিভিন্ন রকমভাবে সংজ্ঞা দিয়েছে, তার মধ্যে থেকে একটা আমি সংজ্ঞা দিচ্ছি। ভূগোল হলো পৃথিবীতে মানুষের বাসস্থান রূপে পৃথিবীর বর্ণনা। অর্থাৎ এই সংজ্ঞা থেকেও আমরা পেলাম কি ভূগোল হলো পৃথিবীতে মানুষের বাসস্থান রূপে পৃথিবীর বর্ণনা। তাহলে আমরা এখান থেকে ভূগোলের সংজ্ঞাটা আমরা বুঝতে পারলাম। তাহলে পৃথিবী যদি আমরা পৃথিবীর বর্ণনা যদি ধরি,
এটা যদি পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরের অংশ ধরি, তাহলে পৃথিবীর ওপরে কোথাও আছে বড়সড় পর্বত, কোথাও আছে মালভূমি, কোথাও আছে সমভূমি। অর্থাৎ এটা পর্বত, এটা মালভূমি, এটা সমভূমি। পর্বত মালভূমি সবকটাই আছে কোথায়? পর্বত মালভূমি সবকটাই আছে শিলামণ্ডলে। অর্থাৎ পর্বত প্লাস সমভূমি প্লাস মালভূমি, আর একটা আছে সমুদ্র, তাহলে পর্বত মালভূমি সমভূমি মিলে বলা হবে শিলামণ্ডল। আর সমুদ্র কোথায় আছে? সমুদ্র হবে বায়ুমণ্ডল। আর পৃথিবীর চারপাশে একটা পাতলা ব্ল্যাঙ্কেটের মতো চাদর আছে, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে বায়ুমণ্ডল। অর্থাৎ আমরা যেখানে বাস করি তার নাম হলো শিলামণ্ডল। বায়ুমণ্ডল কোথায় আছে? পৃথিবী থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। বায়ুমণ্ডল অর্থাৎ সমুদ্র, আর শিলামণ্ডল অর্থাৎ শিলামণ্ডলের ওপরে পর্বত মালভূমি সমভূমি আছে। ঠিক আছে, তাহলে পৃথিবীতে কোন তিনটে জিনিস পেলাম আছে এই মুহূর্তে? এই মুহূর্তে তিনটে জিনিস পেলাম পৃথিবীতে। একটা বায়ুমণ্ডল, একটা পেলাম শিলামণ্ডল, আর একটা পেলাম বায়ুমণ্ডল। আমরা 10-এর সিলেবাসে বায়ুমণ্ডল নিয়েও আলোচনা করব, বায়ুমণ্ডল নিয়েও আলোচনা করব। আর শিলামণ্ডলে বিভিন্ন যে ভূমিরূপ তৈরি হচ্ছে পর্বত মালভূমি সমভূমির ওপরে, সেই ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করব 10-এর সিলেবাসে। ঠিক আছে, টেনের সিলেবাসে বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। এবার তোমাদের যে সিলেবাসে আছে সেই সিলেবাসের মধ্যে প্রথম যে চ্যাপ্টার আছে সেইটা কিসের অন্তর্গত? সেটা শিলামণ্ডলের অন্তর্গত। শিলামণ্ডলের অন্তর্গত হিসাবে আমরা প্রথমে কি দেখব? যে পৃথিবীতে শিলামণ্ডল যা আছে, অর্থাৎ তোমাদের সিলেবাসের প্রথমে আছে শিলামণ্ডলের উপর কার্যকারী শিলামণ্ডলের উপর কার্যকারী অর্থাৎ ভূপৃষ্ঠের উপর কার্যকরী শক্তি। শিলামণ্ডলের উপর কার্যকরী অর্থাৎ ভূপৃষ্ঠের উপর কার্যকরী শক্তি। এবার এই কার্যকরী শক্তি আলোচনা করার আগে তোমাদের প্রথমে আগে জানতে হবে এই যে কার্যকরী শক্তি ভূপৃষ্ঠের উপর কার্যকরী হচ্ছে, যেটা ভূপৃষ্ঠের ওপরে, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে কার্যকরী হচ্ছে একটি শক্তি, যাকে আমরা বহির্জাত শক্তি বলবো। এবার বহির্জাত শক্তি পড়ার আগে আমাদের আরও কিছু জানা দরকার। কিন্তু তোমরা 9-এ যখন পড়েছো একটা চ্যাপ্টার ছিল, সেইখানে তোমরা পড়ে এসছো পৃথিবীর ওপরে যে শক্তি কার্যকর হয়, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে কার্যকরী হচ্ছে শক্তি, যাকে আমরা বহির্জাত শক্তি বলি। সেই বহির্জাত শক্তি কী করে কাজ করে আমরা নেক্সটে বলবো। আরেকটা শক্তি হলো পৃথিবীর ভূপৃষ্ঠের অভ্যন্তরে, ভূপৃষ্ঠের
অভ্যন্তরে একটি শক্তি কার্যকর হয় যাকে বলা হয় অন্তর্জাত শক্তি। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে প্রথম চ্যাপ্টার আছে সেটা হলো বহির্জাত শক্তি ও তার সৃষ্ট ভূমিরূপ। তাহলে প্রথম চ্যাপ্টারের নাম কি হবে? প্রথম চ্যাপ্টার তোমাদের 10th ক্লাসে আছে, চ্যাপ্টার নাম হলো বহির্জাত শক্তি, বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ। এবার পৃথিবী পৃষ্ঠে, আমাদের এই পৃথিবী পৃষ্ঠে বহির্জাত শক্তি শুধু কার্যকর হয় না, পৃথিবীর কেন্দ্র থেকেও পৃথিবীর অভ্যন্তরেও কিছু শক্তি কার্যকর হয়। অর্থাৎ বহির্জাত শক্তি কোথায় কার্যকর হবে? এটা যদি পৃথিবীর ভূপৃষ্ঠ ধরা হয় আর এটা পৃথিবীর কেন্দ্র, ধরা হয়, তাহলে ভূপৃষ্ঠের ওপরে কার্যকর হবে বহির্জাত শক্তি। আর পৃথিবীর কেন্দ্রের অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে, এই যে পৃথিবীর অভ্যন্তরে কতগুলো লেয়ার আছে, এটা ধরে নাও কেন্দ্রমণ্ডল, এটা গুরুমণ্ডল, অর্থাৎ এটা হলো কেন্দ্রমণ্ডল, এ হলো কেন্দ্রমণ্ডল, বি হলো গুরুমণ্ডল, আর এটা হলো ভূত্বক। অর্থাৎ এই ভূত্বকের মধ্যে গুরুমণ্ডলের এবং পৃথিবীর কেন্দ্র থেকে একটা কার্যকরী শক্তি কার্যকর হয়। অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত একটা শক্তি কার্যকর হয় যাকে বলা হয়, অর্থাৎ পৃথিবীর ভেতরে যাকে বলা হয় অন্তর্জাত শক্তি। ঠিক আছে, এই অন্তর্জাত শক্তি আর বহির্জাত শক্তি কি করে? এই যে পৃথিবীর ওপরে, এই যে পৃথিবী, এটা পৃথিবীর ওপরে কি থাকে? পৃথিবীর ওপরে আমরা কিছু প্রাকৃতিক, এটা মনুষ্য সৃষ্ট একটা বাড়ি হতে পারে, প্রাকৃতিক উপায়ে তৈরি একটা পর্বত হতে পারে, একটা মালভূমি হতে পারে, আর একটা সমভূমি হতে পারে। ঠিক আছে, এই যে এইগুলো, এটা পাহাড় বা পর্বত বলে দাও, বা মালভূমি, এটা সমভূমি, এটা মনুষ্য সৃষ্ট বাড়ি। তাহলে পৃথিবীর ওপরে কি কি আমরা দেখতে পাচ্ছি? বাড়ি, পর্বত, মালভূমি, সমভূমি। এবার কোনো সময় দেখা গেল যে পৃথিবীতে ভূমিকম্প হলো, হঠাৎ করে ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পটা কোথা থেকে আসে? পৃথিবীর ভেতর থেকে আসে। অর্থাৎ বাড়িঘর, পর্বত, মালভূমি, সমভূমির ওপরে কোনো কিছু নকশা পাল্টে দেয়। মানে কি? আমি পরে বলছি নকশাটা কি ধরনের। ধরে নাও এইখানে কোনো জায়গা উঁচু আছে, জায়গাটা উঁচু, কোনো কারণে বসে কি ধরে হলো? এখানে সমুদ্র আছে, সমুদ্রের তলটা বসে যেতে পারে। এবার অন্তর্জাত শক্তি পৃথিবীর অভ্যন্তর থেকে কার্যকরী হয়, যেমন ভূত্বকের ওপরে ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত ঘটায়। অর্থাৎ অন্তর্জাত শক্তি পৃথিবীর ভেতর থেকে কাজ করে। তাহলে অন্তর্জাত শক্তি পৃথিবীর অভ্যন্তরে কার্যকর হয়
যেমন হঠাৎ করে যেমন হয়, অগ্ন্যুৎপাত হতে পারে হঠাৎ করে, অগ্ন্যুৎপাত হতে পারে, আর ভূমিকম্প হতে পারে। অগ্ন্যুৎপাত বা ভূমিকম্প কী করবে, এই যে ভূত্বকের ওপরে যেটা দেখতে পাচ্ছ, ভূত্বকের ওপরে এই যে বাড়ি, পর্বত, মালভূমি, সমভূমি, এর ওপরে প্রভাব ফেলবে। ভূমিকম্প হলে আমরা জানি কোনো জায়গায় পাহাড়ি অঞ্চলে ধস নামে, বাড়িঘর ভেঙে যেতে পারে, রাস্তাঘাট যা থাকে সেটাও ধসে যেতে পারে। অর্থাৎ অন্তর্জাত শক্তি পৃথিবীর অভ্যন্তর থেকে হয়। ঠিক আছে, অন্তর্জাত শক্তি পৃথিবীর অভ্যন্তর থেকে হয়। এবার এই অন্তর্জাত শক্তির মূল উৎস কি করে এলো? অন্তর্জাত শক্তির উৎস হলো তেজস্ক্রিয় পদার্থ ভাঙন। তেজস্ক্রিয় পদার্থ ভাঙনের ফলে উৎপন্ন তাপ হলো অন্তর্জাত শক্তির প্রধান উৎস। অর্থাৎ অন্তর্জাত শক্তি নিয়ে তোমাদের 9-এ বিশেষ করে আলোচনা করা আছে, তাই 10-এ জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। অন্তর্জাত শক্তি পৃথিবীর অভ্যন্তর থেকে কার্যকর হয়, হঠাৎ করে হয় অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, এবং অন্তর্জাত শক্তির প্রধান উৎস কি? তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের ফলে উৎপন্ন তাপ। আমরা জানি অগ্ন্যুৎপাত কেন হয়, ভূমিকম্প হয় কেন, সেটা 10-এ পড়ে এসেছি, তাই 9-এ পড়ে এসেছি, তাই আমরা 10-এ অত ডিটেলস আলোচনা করব না। আমরা শুধুমাত্র আলোচনা কি করব? বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে বিশেষ করে আলোচনা করব। ঠিক আছে, অন্তর্জাত শক্তি সম্পর্কে এইটুকু জানলেই হবে। এবার অন্তর্জাত শক্তি কি কাজ করে পৃথিবীর ওপরে, বহির্জাত শক্তি কি কাজ করে, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা দেখতে পেলাম যে শিলামণ্ডলের ওপর অন্তর্জাত শক্তি এবং বহির্জাত শক্তি, অন্তর্জাত শক্তি এবং বহির্জাত শক্তি, অন্তর্জাত শক্তি এবং বহির্জাত শক্তি কার্যকর, অন্তর্জাত শক্তি এবং বহির্জাত শক্তি কার্যকর হয়। আমরা অন্তর্জাত শক্তি পড়লাম। অন্তর্জাত শক্তি পৃথিবীর অভ্যন্তর থেকে আসবে, কেন্দ্রমণ্ডল থেকে আসবে, আর বহির্জাত শক্তি পৃথিবীর ওপরে হবে। তাহলে অন্তর্জাত শক্তি সম্পর্কে আমরা পড়েছি এবং বহির্জাত শক্তি সম্পর্কে এবার পড়ব। এবার আমাদের মনে রাখতে হবে, এই যে শক্তি, এই বহির্জাত শক্তি, অন্তর্জাত শক্তি পৃথিবীর ওপরের অংশ যেটা শিলামণ্ডল আছে, সেটায় কোনো না কোনো রকমের পরিবর্তন ঘটায়। সেটা কেমন পরিবর্তন হবে? অন্তর্জাত শক্তি, আমরা জানি যে পৃথিবীর ভেতরে কতগুলি পাত আছে, সেই পাতগুলো কি হয়? একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়, একে অপর থেকে দূরে সরে যায় এবং একে অপরের পাশ কাটিয়ে চলে যায়। ওই পাতগুলো যখন সংঘর্ষ হয়, তখন আমাদের শিলামণ্ডলের ওপর, অর্থাৎ পৃথিবীর ওপরের পৃষ্ঠে পর্বত তৈরি হয়। এরকম একটা অন্তর্জাত শক্তির জন্য একটা পর্বত তৈরি হলো, এরকম একটা পর্বত তৈরি হলো। যেমন আমাদের হিমালয় পর্বত হতে পারে, এরকম পর্বত তৈরি হলো, এরকম একটা পর্বত তৈরি হলো। এই পর্বতের, এটা হলো পর্বত, অন্তর্জাত শক্তি দ্বারা পর্বত তৈরি হয়ে গেল পৃথিবী পৃষ্ঠের উপরে। এটা মালভূমি ধরে নাও, এটা তুমি ধরে নাও সমভূমি, আর এটা হলো সমুদ্র। ঠিক আছে, এবার পর্বত তৈরি হলো কার দ্বারা? পর্বত তৈরি হলো কার দ্বারা? অন্তর্জাত শক্তি দ্বারা পর্বত তৈরি হলো। ঠিক আছে, আর লিখছি না, অন্তর্জাত শক্তি দ্বারা পর্বত তৈরি হলো। তোমাদের এবার মনে রাখতে হবে, এই অন্তর্জাত শক্তি পর্বত তৈরি করলো, ঠিক আছে, কিন্তু পর্বত যেটা দাঁড়িয়ে আছে পৃথিবীর ওপরে, সেটা কখনোই এই রকম শঙ্কু আকৃতি সারা জীবন থাকবে না। কারণ পৃথিবীর ওপরে কি হয়? পৃথিবীর ওপরে কোনো কোনো সময় আমরা জানি একটা ঋতু অনুযায়ী বৃষ্টি হয়, আমরা জানি সূর্য ওঠে, আমরা জানি বায়ু প্রবাহ চলে, সূর্য ওঠে, বৃষ্টি হয়, বায়ু প্রবাহ চলে। তার জন্য কি হয়? এই পর্বতের এই অংশটা যেটা শঙ্কু আকৃতি দেখতে পাচ্ছ, সেটা কি হয়? মাঝে মাঝে ক্ষয়প্রাপ্ত হয়।
ক্ষয়প্রাপ্ত হতে হতে কি হয়, নিচে নেমে যায়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এবার ক্ষয়প্রাপ্ত হচ্ছে কার দ্বারা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, এখানে সূর্য উঠছে, তার জন্য কি হচ্ছে, এই যে এই অংশ পর্বতের ওপরের অংশটা বা মালভূমির কিছু অংশ ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে বহির্জাত শক্তি কি করছে, কোনো উঁচু জায়গা অর্থাৎ পর্বত মালভূমি যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে যেটা উঁচু, এটা ধরে নাও সমুদ্রতল, এই যে অংশটা সমুদ্র পৃষ্ঠ, এই সমুদ্রপৃষ্ঠ থেকে যে অংশ উঁচু আছে সেইটাই সবসময় ক্ষয় হবেই। আর ক্ষয়জাত পদার্থগুলো একটা নির্দিষ্ট জায়গায়, নিচু জায়গায় জমা হবে, যেমন এটার থেকে এটা নিচু, তাহলে এই জায়গায় যেগুলো ক্ষয় হবে সেটা এটাই জমবে, এই জায়গার কিছু অংশ এইখানে জমবে। ঠিক আছে, অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমি এইগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা উঁচু, আর এর ওপরে কোন শক্তি কার্যকর হবে, বহির্জাত শক্তি। বহির্জাত শক্তির মধ্যে কি কি পড়বে, আমাদের এই যে প্রথম যে বহির্জাত শক্তির মূল উৎস, এই যে সূর্য, সূর্য হলো বহির্জাত শক্তির মূল উৎস। এই সূর্যর জন্যই মেঘ বৃষ্টি হচ্ছে, বায়ু প্রবাহ চলছে, সব কিছু হচ্ছে সূর্য, তাই বহির্জাত শক্তির কি, সূর্য হলো বহির্জাত শক্তি। তাহলে বহির্জাত শক্তির মূল উৎস, তাহলে আমরা যদি দেখি বহির্জাত শক্তির মূল উৎস, শক্তির মূল উৎস সূর্য। এই সূর্যর জন্যই আমরা মেঘ বৃষ্টি হচ্ছে, বায়ুপ্রবাহ চলছে, সব কিছু চলছে। ঠিক আছে, এবার বহির্জাত শক্তির মূল উৎস যদি সূর্য হয়, তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে আমাদের এটাও মনে রাখতে হবে যে সকল শক্তির উৎস যেহেতু সূর্য, বহির্জাত শক্তির উৎস সূর্য। তাহলে বহির্জাত শক্তি কি করবে, পর্বতের উঁচু অংশ ক্ষয় করবে, মালভূমির কোনো অংশ ক্ষয় করতে পারে, সমভূমির কোনো অংশ ক্ষয় করতে পারে, অর্থাৎ সমুদ্র থেকে যেটাই উঁচু আছে সেটাই ক্ষয় করবে। ঠিক আছে, কতদিন ক্ষয় করবে, ক্ষয় করবে ততদিন যতদিন না এই যে সমুদ্র সমতলে পৌঁছাচ্ছে। এই যে এখানে যে সমুদ্র সমতল দেখতে পাচ্ছ, এই যে সবুজ কালারে যেটা আমি করছি, এটা পর্যন্ত, এতদিন পর্যন্ত ক্ষয় হতেই থাকবে। ঠিক আছে, তোমরা কোনো স্টেশনে গেলে দেখতে পাবে যে MSL মিন সি লেভেল, অর্থাৎ এই যে এই সমুদ্রপৃষ্ঠ থেকে তোমাদের বাড়ির জায়গাটা বা স্টেশনটা কতটা উঁচু, সেটা তোমরা স্টেশনের নাম যেটা লেখা থাকে মেন বড় করে প্ল্যাটফর্মের শেষে এবং প্ল্যাটফর্মের শুরুতে, সেইখানে দেখবে লেখা থাকে হয়তো 14 মিটার বা 10 মিটার। ঠিক আছে, তার মানে কি সমুদ্রপৃষ্ঠ থেকে জায়গাটা কতটা উঁচু, অর্থাৎ 14 মিটার যদি সমুদ্রের জল বেড়ে যায় কোনো দিন, তাহলে তোমাদের জায়গাটায় সমুদ্রে জল চলে আসবে। এটা হলো সমুদ্রপৃষ্ঠ, অর্থাৎ এইটা পর্যন্ত ক্ষয় হবে, এরপর আর ক্ষয় হবে না। তাই এটাকে বলা হয় কি, সমুদ্রপৃষ্ঠ হলো, তাই এখানে সমুদ্রপৃষ্ঠ হলো ক্ষয়ের শেষ সীমা। সমুদ্রপৃষ্ঠ তোমরা যেটা দেখলে, সমুদ্রপৃষ্ঠ হলো ক্ষয়ের শেষ সীমা, অর্থাৎ বহির্জাত শক্তি কতদিন পর্যন্ত ক্ষয় করবে, যতদিন না সমুদ্র সমতলে পৌঁছাচ্ছে ততদিন। ঠিক আছে, অর্থাৎ বহির্জাত শক্তি কতদিন ক্ষয় করবে, সমুদ্র পৃষ্ঠ বরাবর যবে চলে আসবে, পর্বতটা যতদিন না নিচু হচ্ছে ততদিন ক্ষয় করতে থাকবে। তাহলে আমরা কি দেখলাম, ক্ষয়ের শেষ সীমা সমুদ্রপৃষ্ঠ। তাহলে আমরা এখান থেকে কি ধারণা পেলাম, যে আর একবার রিক্যাপ করে দিই জিনিসটা। তা জিওগ্রাফি শব্দটা প্রথম ব্যবহার করেছিল গ্রিক পণ্ডিত এরাটোস্থিনিস। তিনি জিও শব্দটির অর্থ পৃথিবী এবং গ্রাফি শব্দটির অর্থ বর্ণনা বলেছেন। অর্থাৎ জিওগ্রাফির সংজ্ঞা যদি আমরা দেখি, পৃথিবীর বর্ণনা, অর্থাৎ পৃথিবীর মধ্যে যাবতীয় যা ঘটবে তাই ভূগোল সেগুলি বর্ণনা করবে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে। এরপর ভূগোলের সংজ্ঞায় আমরা গেলাম। ভূগোল হলো পৃথিবীতে মানুষের বাসস্থান রূপে পৃথিবীর বর্ণনা। অর্থাৎ আমরা যদি পৃথিবীটাকে কল্পনা করি, পৃথিবীর উপরের অংশ, অর্থাৎ 10,000 কিমি পর্যন্ত বায়ুমণ্ডল আছে আমাদের, পর্বত আছে, মালভূমি আছে, সমভূমি আছে, সমুদ্র আছে, অর্থাৎ পৃথিবীর ওপরে লেয়ার আছে একটা, সেটাকে বলা হচ্ছিল আমাদের বায়ুমণ্ডল। লেয়ার মানে এখানে ব্ল্যাঙ্কেটের মতো, একটা চাদরের মতো আছে। শিলামণ্ডল কোনটা, পৃথিবীর ওপরের অংশ, অর্থাৎ ভূত্বকের মধ্যে পর্বত, মালভূমি, সমভূমি, গাছপালা, বাড়িঘর যাই যেখানে গড়ে উঠুক না কেন, সেইটা আমাদের কি শিলামণ্ডল। আর
সমুদ্র যেটা আছে অর্থাৎ পৃথিবী যে অংশে জল আছে সেটাই আমাদের কি বায়ুমণ্ডল হবে। অর্থাৎ পৃথিবীতে বায়ুমণ্ডল, শিলামণ্ডল এবং বায়ুমণ্ডল নিয়ে তৈরি। তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম যে শিলামণ্ডলের ওপর কার্যকরী অর্থাৎ ভূপৃষ্ঠের কার্যকরী শক্তি, ভূপৃষ্ঠের কার্যকরী শক্তি, ভূপৃষ্ঠের ওপর কার্যকরী হচ্ছে শক্তি যাকে আমরা কি বলি বহির্জাত শক্তি। ভূপৃষ্ঠের ওপরে কিছু কার্যকরী শক্তি আছে, সেই শক্তিগুলো আমরা পড়বো আরও, ঠিক আছে। পরে বললাম ভূপৃষ্ঠের অভ্যন্তরে একটি শক্তি কার্যকর হয় পৃথিবীর অভ্যন্তরে, যাকে বলা হয় অন্তর্জাত শক্তি। প্রথম চ্যাপ্টারে তোমাদের 10th ক্লাসে আছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। এবার বহির্জাত শক্তি বলতে কি বোঝায় সেটা আমরা পরে আলোচনা করলাম, রিভিশন দিচ্ছি, তার রিক্যাপ করছি, তার জন্য আরেকবার বলে দিই। তাহলে অন্তর্জাত শক্তি আমরা পেলাম কি কি ছিল? তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের ফলে উৎপন্ন তাপ অন্তর্জাত শক্তির উৎস। কি কি পেলাম? অগ্নুৎপাত, ভূমিকম্প। এরপরে অন্তর্জাত শক্তি কোথা থেকে কার্যকর হয়? পৃথিবীর অভ্যন্তরে। আর ভূপৃষ্ঠের উপর যে শক্তি কার্যকর হয় তাকে বলা হয় বহির্জাত শক্তি। ভূপৃষ্ঠের উপরে যে শক্তি কার্যকর হয় তাকে বলা হয় আমাদের বহির্জাত শক্তি, ঠিক আছে। এরপরে আমরা কি দেখলাম? এরপরে দেখলাম যে অন্তর্জাত শক্তি তো হলো, এবার বহির্জাত শক্তি কার্যকর হয়। শিলামণ্ডলের উপর অন্তর্জাত শক্তি কার্যকর হয়, বহির্জাত শক্তি কার্যকর হয়। বহির্জাত শক্তির মূল উৎস সূর্য, অর্থাৎ সূর্য পৃথিবীর ওপরের যে উঁচু জায়গা আছে সেই সূর্য মেন শক্তির উৎস। পৃথিবীর ওপরে যে উঁচু জায়গাগুলো আছে সেগুলোর পরিবর্তন ঘটাবে, ঠিক আছে। এরপরে আমরা কি দেখলাম? যে সমুদ্রপৃষ্ঠ পর্যন্তই ক্ষয় হবে, তারপর আর ক্ষয় হবে না, ঠিক আছে। এরপরে তোমাদের মেন সিলেবাসে আমি চলে যাচ্ছি, সেখানে সিলেবাসের নাম সিলেবাসে চলে যাচ্ছি। সেই সিলেবাসে প্রথম চ্যাপ্টার হলো আমরা কি পেলাম? বহির্জাত শক্তি, বহির্জাত শক্তি নয়, বহির্জাত প্রক্রিয়া বলা যাবে, একই জিনিস। বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এটা হলো তোমাদের প্রথম চ্যাপ্টার, ঠিক আছে। বহির্জাত প্রক্রিয়া আমরা কি কি পেলাম? বহির্জাত প্রক্রিয়া বা বহির্জাত শক্তির মূল উৎস কি? সূর্য। আমরা এটা পড়লাম, মূল উৎস হলো কি? সূর্য, এটা পড়লাম। এরপরে আমাদের জানতে হবে একটা শব্দ কি? একটা শব্দ হলো, এটা হলো ভূমিরূপ। ভূমিরূপ বলতে কি বোঝায় সেটা আমরা জানব। এখানে আমি কিছু ছবি আঁকছি, সেটা দেখবে। এটা হলো পর্বত, এটা হলো মালভূমি, এটা হলো সমভূমি। এই তিনটে হলো এক একটা ভূমিরূপ। এটা হলো সবথেকে উচ্চ স্তরের ভূমিরূপ। সবথেকে উচ্চ স্তরের ভূমিরূপ মানে কি? সবথেকে বড় আকৃতির ভূমিরূপ হলো পৃথিবী পৃষ্ঠের উপরে এই তিনটে। পৃথিবী পৃষ্ঠ মানে আমরা বলবো না শুধু পৃথিবী পৃষ্ঠ, বলতে হবে শিলামণ্ডলের উপরে, ঠিক আছে। শিলামণ্ডলের উপরে এই তিনটে হলো সবথেকে বড় ভূমিরূপ, ঠিক আছে। এই এক একটা হলো, এই এক একটা হলো কি? ভূমিরূপ। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ আমরা যেটা দেখছি কোনো সময় এরকম সমান নয়। পৃথিবীর উপরে এরকম পর্বত আছে, কোথাও কোথাও এরকম মালভূমি আছে, কোথাও সমভূমি আছে, ঠিক আছে। এটা পর্বত, এটা মালভূমি, এটা সমভূমি। তাই পৃথিবী পৃষ্ঠ সমান নয়। পৃথিবীর উপরে এইগুলো সবথেকে বড় বা উচ্চস্তরের ভূমিরূপ। এবার ভূমিরূপগুলো এই যে পর্বত, মালভূমি, সমভূমি তৈরি হয়েছে কোন দুটো শক্তির জন্য? একটা হলো প্রথমে অন্তর্জাত শক্তি, তারপরে 2 নম্বর হলো বহির্জাত শক্তি। প্রথম হলো অন্তর্জাত শক্তি, তারপরে 2 নম্বর হলো বহির্জাত শক্তি। এই দুটো শক্তি দ্বারাই এই ভূমিরূপগুলো কি হয়? পরিবর্তন হয়, তৈরি হয়, ঠিক আছে। এবার তোমাদের চ্যাপ্টারে যে চ্যাপ্টারের নাম ভূমিরূপ, অন্তর্জাত শক্তি
এবং বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপ। চ্যাপ্টারের নাম হলো বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ। এবার তোমরা দেখবে যে বহির্জাত শক্তি দ্বারা এই ভূমিরূপগুলো কি করে পরিবর্তন হয়। ঠিক আছে, পরিবর্তন হয়। এইগুলো ক্ষয় হবে, এগুলো ক্ষয় হবে, ক্ষয় হবে কোথাও, সঞ্চয় হবে। ক্ষয় কোথায় হবে? কোনো উঁচু জায়গা, ওই যে বললাম সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু জায়গাটাই ক্ষয় হবে। আর কোথায় জমা হবে? নিচু জায়গায়। ঠিক আছে, অর্থাৎ এইগুলো এক একটা ভূমিরূপ। আর এই টোটালটাকে সামগ্রিকভাবে এই টোটালটাকে বলা হবে কি? ভূদৃশ্য। এই সামগ্রিকভাবে এটাকে কি বলা হবে? ভূদৃশ্য। ভূদৃশ্য, ভূদৃশ্য। ঠিক আছে, এটা হলো ভূদৃশ্য। এবার ভূদৃশ্যের মধ্যে শুধু এইগুলো থাকে না, আমরা জানি মানুষের কার্যকলাপও আছে। ভূপৃষ্ঠের উপরে মানুষের কার্যকলাপও আছে। সেই মানুষের কার্যকলাপ কি করে? আমরা এখনই দেখলাম কি, যে পর্বত মালভূমি সমভূমি। ঠিক আছে, তাহলে এটা ধরে নাও পৃথিবী পৃষ্ঠ। এইখানে মানুষ কি করে? ঘর বাড়ি তৈরি করে, কলকারখানা তৈরি করে, কলকারখানা তৈরি করে। আবার গাছপালা আছে, আবার পর্বত আছে, আবার মালভূমি আছে, আবার সমভূমিও আছে। তাহলে এই যে ঘরবাড়ি, কারখানা, গাছপালা, পর্বত, মালভূমি, সমভূমি, এইগুলো হলো পৃথিবীর ওপরের অংশ। পৃথিবীর ওপরের অংশে এগুলো কি এক একটা, এই যে এটা 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 এক একটা ভূমিরূপ। এই যে মানুষের বাড়িটাও একটা ভূমিরূপ, একটা পৃথিবীর ওপরে কলকারখানা তৈরি করে রাখা একটা ভূমিরূপ। এইগুলো কি? এইগুলো হলো প্রকৃতি তৈরি করেছে। এইগুলো হলো পৃথিবীর ওপরে প্রকৃতি তৈরি করেছে। আর এইখানে এই যে বসতি এবং কারখানা, এটা কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। কিন্তু আমাদের যে সিলেবাসে আছে, আমরা মানুষের তৈরি ভূমিরূপ নিয়ে কোনো কিছু আলোচনা করব না। ঠিক আছে, আমরা শুধু প্রকৃতির তৈরি ভূমিরূপ আলোচনা করব। কিন্তু এখানে প্রকৃতির তৈরি ভূমিরূপ হিসাবে পর্বত নিয়ে তেমন আলোচনা নেই, মালভূমি নিয়েও নেই, সমভূমি নিয়ে নেই তেমন। কিন্তু এই পর্বতের ওপর, মালভূমির ওপরে, সমভূমির ওপরে যে ছোট ছোট আরও ক্ষুদ্র ক্ষুদ্র ভূমিরূপ তৈরি হয়, সেই ভূমিরূপগুলো আমরা দেখব। এগুলো তো বড় আকৃতির ভূমিরূপ, এর ভেতরেও কিছু কিছু ভূমিরূপ তৈরি হয়। আর তাহলে এই কটা, সব কটাকে একত্রে কি বলা হয়? ভূদৃশ্য। এই সব কটা একত্রে কি বলা হয়? ভূদৃশ্য। ঠিক আছে, তাহলে ভূমিরূপ বুঝতে পারলে, ভূমিরূপ হলো পৃথিবী পৃষ্ঠের ওপরে বিভিন্ন নকশা। নকশা মানে এটা একটা প্রকৃতির তৈরি নকশা, পাহাড়, এটা একটা মালভূমির প্রকৃতির তৈরি নকশা। কিন্তু এই যে ঘরবাড়ি, রাস্তাঘাট, কলকারখানা, বাড়িঘর যাই থাকুক না কেন, এগুলো মানুষের তৈরি নকশা। তাই ওইগুলোও এক একটা ভূমিরূপ, আবার এইগুলো এক একটা ভূমিরূপ। ঠিক আছে, ভূমিরূপ বলতে বোঝায় পৃথিবীর ওপরে মানুষ এবং প্রকৃতি দ্বারা তৈরি যে ভাস্কর্য তৈরি হয়, নকশা তৈরি হয়। যেমন একটা কাঠুরে কাঠ কেটে বিভিন্ন ধরনের নকশা বানায়, তেমন পাথরে মানে মাটির পাত্র যাই বানায় মৃৎশিল্পী, সেও বিভিন্ন রকমের রূপ দেয় একটা মাটিকে। তেমনি প্রকৃতিও পৃথিবী পৃষ্ঠের উপরে বিভিন্ন জিনিসের ওপর এক একটা নির্দিষ্ট নকশা বানায়। সেই নকশাকে কি বলা হয়? ভূমিরূপ। তাহলে ভূমিরূপ বলতে কি বোঝায়? আমরা এই শব্দটার সঙ্গে পরিচয় হব। ভূমিরূপ বলতে বোঝায় পৃথিবীর শিলামণ্ডলের উপর যে নকশা এবং ভাস্কর্য তৈরি হয় তাকে ভূমিরূপ বলে। তাহলে এই চ্যাপ্টারের বহির্জাত শক্তি বা বহির্জাত প্রক্রিয়া কাকে বলে বোঝা গেল, ভূমিরূপ কী জিনিস সেটাও বোঝা গেল। ঠিক আছে, এরপরে আমরা বহির্জাত শক্তি সম্পর্কে আরও ডিটেল জানব, কারণ তোমাদের সিলেবাসে এইটাই বেশি করে দেয়া আছে। ঠিক আছে, বহির্জাত শক্তি বা বহির্জাত প্রক্রিয়া।
তাহলে প্রথমেই বলেছিলাম বহির্জাত শক্তির যদি বৈশিষ্ট্য দেখো তোমরা, বহির্জাত শক্তির যদি বৈশিষ্ট্য দেখো, প্রথম বৈশিষ্ট্য হবে কি হবে, এটা পৃথিবীর ওপরে কার্যকরী, পৃথিবীর উপরে কার্যকরী। 2 নম্বর কি হবে, এর মূল উৎস, এই শক্তির মূল উৎস কি, সূর্য। 3 নম্বর কি হবে, এই শক্তি যেটা কার্যকর হয়, বহির্জাত শক্তি, আমরা ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারি না। ঠিক আছে, আর কি বৈশিষ্ট্য হবে, কোনো উঁচু জায়গা মানে কি, সমুদ্রতল থেকে উঁচু জায়গা কি হবে, ক্ষয় হবে, যার জন্য উচ্চতা কমবে। 5 নম্বর কি হবে, উঁচু জায়গা উচ্চতা কমবে, এবার যে জায়গাগুলো ক্ষয় হলো সেই জায়গার যে পদার্থ আছে সেটা কোথায় জমবে, অর্থাৎ নিচু জায়গা ক্রমশ এর দ্বারা কি হবে, ভরাট হবে, সেই নিচু জায়গা ভরাট হবে। ঠিক আছে, আর ক্রমাগত ক্ষয় এবং সঞ্চয়ের জন্য মানে ওই যে নিচু জায়গা ক্রমশ ভরাট হলো, এটাকে কি বলা হয়, সঞ্চয়। অর্থাৎ ক্রমাগত ক্ষয় এবং সঞ্চয় দ্বারা কোনো জায়গা একটি সাধারণ তলে পরিণত হবে। একটা ছবি আঁকছি, সেই ছবির মাধ্যমে তোমরা খুব সহজে বুঝতে পারবে। এরকম একটা উঁচু নিচু জায়গা ছিল, ঠিক আছে, এরকম উঁচু নিচু জায়গা ছিল। এই উঁচু নিচু জায়গা, এই যে এই অংশটায় কি হবে, এগুলো ক্ষয় হতে থাকবে, ক্ষয়জাত পদার্থ ওই জায়গাগুলোতে জমা হবে, অর্থাৎ এইটুকু ক্ষয় হয়ে গেল, ক্ষয়জাত পদার্থ কোথায় জমলো, এইখানে ক্ষয়জাত পদার্থ এখানে জমলো, দিয়ে জায়গাটা কেমন হয়ে যাবে, শেষ পর্যন্ত জায়গাটা এরকম একটা সাধারণ তলে পরিণত হবে। অর্থাৎ বহির্জাত শক্তি কি করে, ক্ষয় করে এবং সঞ্চয় করে, ক্ষয় সঞ্চয়ের মাধ্যমে কি করে, জায়গাটাকে একটা সাধারণ তলে পরিণত করে। ঠিক আছে, বোঝা গেল এইটুকু। তাহলে বহির্জাত শক্তি কাকে বলে, পৃথিবীর ওপরে কার্যকরী হয়, এর কিছু বৈশিষ্ট্য আমি বললাম, আর আলটিমেটলি জায়গাটা কি হবে, সাধারণ তলে পরিণত হবে। এই যে ক্ষয় সঞ্চয় হচ্ছে, এটা আমরা নিজেদের ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারবো না, এটা খুব ভালো রকমভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার কি করে ক্ষয় হচ্ছে না ক্ষয় করছে সেটা আমরা আরও বিস্তারিত জানবো এরপরে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য আমরা জানলাম। এবার বহির্জাত প্রক্রিয়ার ভাগটা জানবো আমরা। ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়ার ভাগটা আমরা জানব। প্রথম ভাগ হলো আরোহণ, আর
অবরোহণ। আরোহণ এবং অবরোহণ। ঠিক আছে, আরোহণ এবং অবরোহণ। অবরোহণ প্রক্রিয়াকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়? আরেকটা আছে, আরেকটা ভুল হয়েছে, আমি আরেকটা বলি। আরেকটা হলো জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া। ঠিক আছে, এই অবরোহণ প্রক্রিয়াকে আরও কতগুলো ভাগে ভাগ করা হয়? পৃথিবী পৃষ্ঠের উপরে যে অবরোহণ হয় সেটা কি কি প্রক্রিয়া হয়? একটা হলো আবহ বিকার, আবহ বিকার, একটা আবহ বিকার, একটা পুঞ্জিত ক্ষয়, আর একটা হলো ক্ষয়ীভবন। এই তিনটে মাধ্যমে অবরোহণ প্রক্রিয়া কার্যকর হয়। এবার এই সবকটা শব্দ এক এক করে আমরা আলোচনা করব। জৈবিক প্রক্রিয়ার আবার ভাগ আছে কিছুটা। একটা জৈবিক প্রক্রিয়া দ্বারা কি হবে? সঞ্চয়, আর একটা কি হবে? ক্ষয়। আরোহণ বলতে বোঝায় সঞ্চয় কাজ, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের ওপরে অর্থাৎ শিলামণ্ডলে যখন সঞ্চয় হবে তখন তাকে বলা হবে আরোহণ। আর যদি ক্ষয় হয় তবে বলা হবে কি? অবরোহণ। ঠিক আছে, অর্থাৎ আরোহণ কি আর অবরোহণ কি? আগের যে ছবিটা দেখলে, অর্থাৎ এইখানে যে ক্ষয় হচ্ছিল সেটাকে বলা হয় অবরোহণ, আর এখানে যে সঞ্চয় হচ্ছিল সেটাকে বলা হয় আরোহণ। ঠিক আছে, প্রত্যেকটা ছবির নিচে চিত্র আঁকবে। এটা কি হবে? অবরোহণ এবং আরোহণ। তাহলে প্রথম যেটা আছে আমাদের এখানে আরোহণ। আরোহণ বলতে কি বোঝায়? ভূপৃষ্ঠের উপরে সঞ্চয়কে বোঝায়। ভূপৃষ্ঠের উপরে কোনো নিচু জায়গা যদি ভরাট হয় সঞ্চয় দ্বারা, তবে তাকে আরোহণ বলে। আর 2 নম্বর অবরোহণ কি হবে? ভূপৃষ্ঠের উপরে কোনো উঁচু জায়গা যদি ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয় তবে তাকে অবরোহণ বলা হয়। এই অবরোহণ আরোহণের জন্য এই ছবিটা, এর আগে যেটা আঁকলাম ছবি, ওই ছবিটা আঁকলেই হবে। অর্থাৎ এইটা হলো উঁচু জায়গা, কি হবে? ক্ষয় হবে, আর এটা হলো নিচু জায়গা, সঞ্চয় হবে। ঠিক আছে, বেশ। এরপরে আছে অবরোহণের ভাগ। অবরোহণের ভাগের মধ্যে প্রথমে আছে আবহ বিকার। আবহ বিকার নিয়ে প্রথম বলি, তাহলে 3 নম্বর পয়েন্ট দিয়ে বলি। আবহ বিকার। আবহ বিকার কাকে বলা হয়? আবহ বিকার বলতে বোঝায় যে আমাদের পৃথিবী পৃষ্ঠের ওপরে
এরকম একটা পৃথিবী পৃষ্ঠ। এই পৃথিবী পৃষ্ঠের উপরে যে শিলা দিয়ে তৈরি, এরকম কোনো জায়গায় শিলা যদি থাকে, বিভিন্ন শিলা থাকে, সেই শিলার উপরে কী কী কার্যকর হবে? সূর্যের তাপ অর্থাৎ উষ্ণতা, 2 নম্বর বৃষ্টিপাত, ঠিক আছে, উষ্ণতা, বৃষ্টিপাত, তারপরে কোনো জায়গায় যদি গাছপালা থাকে, গাছ কিভাবে কার্যকর হয় বলছি। আর ছোট বড় আমরা মানুষ প্রাণী, আর ছোট বড় প্রাণীরা কি করবে? মেন কথা হলো যে উষ্ণতা, বৃষ্টিপাত, গাছপালা, উদ্ভিদ, প্রাণী যা যাবতীয় আছে পৃথিবী পৃষ্ঠের উপরে, এই যে শিলাগুলো দেখতে পাচ্ছ, এই শিলাগুলোকে কি করবে? কোনো কারণে ভেঙে দেবে, আবার রাসায়নিকভাবে বিয়োজিত হবে। রাসায়নিকভাবে বিয়োজিত মানে কি বোঝায়? এই যে জল, বৃষ্টির জল শিলার উপরে যদি পড়ে, বায়ুতে থাকা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এই শিলাগুলো রাসায়নিকভাবে বিয়োজিত হয়। আবার উষ্ণতা, দিনের বেলায় শিলাগুলো প্রচণ্ড গরম হয়ে যায়। কোন অংশটা গরম হয়? এই বাইরের অংশটা গরম হবে, ভেতরের অংশটা আর গরম হয় না, শিলার বাইরের অংশটা গরম হয়, ঠিক আছে, ভেতরের অংশ গরম হয় না। এইরকম গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে, বৃষ্টির জল পড়ছে, ঠিক আছে। মানুষও মাঝে মাঝে পাহাড়ে গিয়ে ডিনামাইট ফাটাচ্ছে। তারপর গাছের পাতা থেকে তৈরি হওয়া বিভিন্ন ধরনের অ্যাসিড এবং ছোট বড় ইঁদুর ছুঁচো প্রাণী কী করছে? এই শিলাগুলোর ওপরে গর্ত করছে, দিয়ে এই শিলাগুলো ক্রমাগত নরম হচ্ছে, নরম হয়ে সেইখানে ধীরে ধীরে ভাঙছে, ধীরে ধীরে ভেঙে এরকম একটা ছোট ছোট টুকরোতে পরিণত হয়ে এইখানেই পড়ে থাকছে। এই টুকরোগুলো আরও যত দিন যাবে আরও ছোট ছোট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তাহলে কি বললাম? আবহবিকার হলো পৃথিবীর ওপরে বিভিন্ন প্রাণী, উদ্ভিদ দ্বারা, বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন উষ্ণতা, বৃষ্টিপাত দ্বারা বায়ুমণ্ডলে গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে রাসায়নিকভাবে বিয়োজিত হবে। উষ্ণতার জন্য চাপ এবং তাপে এগুলো কী হবে? ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে একই জায়গায় পড়ে থাকবে। মনে রাখতে হবে এই শিলাগুলো ভেঙে একই জায়গায় পড়ে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে এক জায়গায় পড়ে থাকবে, কোথাও নড়চড় করবে না। সেটাকে বলা হয় কি? আবহ বিকার। এই শব্দের মধ্যেই বুঝতে পারবে যে আবহাওয়ার বিভিন্ন উপাদান, অর্থাৎ উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, আপেক্ষিক আর্দ্রতা, বাতাসে জলীয় বাষ্প থাকা, সেইগুলোকে কি বলছে? আবহাওয়ার বিভিন্ন উপাদান। আর বিকার মানে কি? এই শিলাকে কি করলো? বিকারগ্রস্ত করে দিল। বিকারগ্রস্ত মানে ভেঙে দিল, নরম করে ভেঙে দিল, তাই এটাকে কি বলা হয়? আবহবিকার। আবহবিকারে কী হবে? আবহবিকারে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে একই জায়গায় পড়ে থাকবে, কোথাও নড়বে না। তাহলে সংজ্ঞায় যদি কি বলি, পয়েন্টগুলো কি হবে? আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা, আবহাওয়ার বিভিন্ন উপাদান কি কি আছে? উষ্ণতা, বৃষ্টিপাত, তারপরে তুষারপাত, তারপরে বায়ুপ্রবাহ, দ্বারা কী হবে? বায়ুপ্রবাহ দ্বারা শিলা চাপ, তাপে এবং রাসায়নিক বিক্রিয়ার দ্বারা চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হবে। শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে একই জায়গায় পড়ে থাকবে, একই জায়গায় পড়ে থাকবে। তাকেই
আবহবিকার বলবো। এরপরে তোমাদের আছে আবহবিকারের পরে আছে পুঞ্জিত ক্ষয়। আবহবিকারটা প্রথম গেল, 3-এর 1 গেল আবহবিকার, এবার হবে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কী হবে, কোন একটা জায়গা, এরকম উঁচু জায়গা, ঠিক আছে, উঁচু জায়গায় এইগুলো আবহবিকারজাত চূর্ণ বিচূর্ণ পদার্থ, ঠিক আছে, পাহাড়ের ওপর আবহবিকার হয়েছে, তাহলে এই যে ঢালটা আছে এই ঢাল বরাবর এইগুলো কী হবে, নিচের দিকে নেমে যাবে। কী জন্য নামবে, কারণ অভিকর্ষজ বলের জন্য। এই ঢালের জন্য কী জন্য নামবে, অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল দ্বারা নিচে নামবে, ঠিক আছে। আবার নদীর জল দ্বারাও গড়িয়ে গড়িয়ে নিচে নামতে পারে। অত কিছু মনে রাখতে হবে না, শুধু মনে রাখবে অভিকর্ষজ বল দ্বারা আবহবিকারজাত চূর্ণ বিচূর্ণ পদার্থ যদি নিচে নেমে যায়, পর্বতের কোথায় এসে জমা হবে, পাদদেশে এসে জমা হবে। একে বলা হবে কি, পুঞ্জিত ক্ষয়। অভিকর্ষজ বল দ্বারা কি নামবে, আবহবিকারজাত পদার্থ। এগুলো কি, আবহবিকারজাত পদার্থ কী হবে, নিচে নামবে। আবহবিকারজাত পদার্থ নিচে নামবে, পাহাড়ের উঁচু অংশ থেকে নিচে নামবে। এটা হলো পুঞ্জিত ক্ষয়। আর 2 নম্বর কি আছে, 2 নম্বর আছে ক্ষয়ীভবন। ক্ষয়ীভবন কি, এই ছবিতে দেখো আর একটা আঁকছি আমি। ক্ষয়ীভবন বলতে বোঝায় এই যে এই শিলার অবস্থান কোথায় ছিল, শিলাগুলো এখানে ছিল, প্রথমে চূর্ণ বিচূর্ণ হয়ে এখানে পড়ে রইল, দিয়ে এগুলো পুঞ্জিত ক্ষয় দ্বারা এখানে নামলো। এবার নদী বা অন্যান্য শক্তি দ্বারা, নদী বা অন্যান্য শক্তি মানে কি, সেখানে হতে পারে কি কি হবে, নদী, অন্যান্য শক্তি কি, নদী, হিমবাহ, বায়ু, নদী, হিমবাহ, বায়ু, তারপরে সমুদ্র, তরঙ্গ ইত্যাদি দ্বারা কী হবে, এই যে চূর্ণ বিচূর্ণ জিনিস যেগুলো ছিল সেইগুলো এক জায়গা থেকে অনেক জায়গায় অনেক দূরে চলে যাবে, ঠিক আছে, দ্বারা অনেক দূরে বাহিত, অনেক দূরে চলে যাবে। স্বস্থান থেকে তাকেই ক্ষয়ীভবন বলবো। ঠিক আছে, এটা হলো ক্ষয়ীভবন। তাহলে আমরা ক্ষয়ীভবন পড়লাম, পুঞ্জিত ক্ষয় পড়লাম, ঠিক আছে। এরপরে আছে একটা নতুন শব্দ আছে, একটা নতুন শব্দ হলো পর্যায়ন। একটা নতুন শব্দ স্টার মার্ক করে পড়ে নেবে। পর্যায়ন ইংরেজিতে বলা হয় গ্রেডেশন। কেন গ্রেডেশন বললাম সেটা পরেই বুঝতে পারবে, কারণ গ্রেডেশন শব্দটা মনে রাখতে হবে। এখানে যে গ্রেড, গিলবার্ট ব্যবহার করেছিল প্রথম, আর এটার কথার মানে কি বোঝায়, এটার মানে হলো যে এরকম উঁচু নিচু ভূমিভাগ আমরা যেটা দেখছিলাম সেটা কি হবে, ক্ষয় হবে আর এখানে এসে জমা হবে, ক্ষয় হবে এখানে এসে জমা হবে, অর্থাৎ এটা অবরোহণ আর এটা হলো আরোহণ।
অর্থাৎ এই দুটো মিলে অবরোহণ প্লাস আরোহণ সমান সমান পর্যায়ন। অবরোহণ আরোহণ সমান সমান পর্যায়ন, অর্থাৎ এই যে ক্ষয় হবে সঞ্চয় হবে, ক্ষয় হবে সঞ্চয় হবে দিয়ে সামগ্রিক এলাকাটা এরকম একটা সাধারণ তলে পরিণত হবে। আমরা প্রথমেই পড়েছিলাম যে বহির্জাত শক্তি কি করে, কোন উঁচু নিচু জায়গা ক্ষয় বহন সঞ্চয় করে দিয়ে জায়গাটা কি করে একটা সাধারণ তলে পরিণত করে, যেটাকে বলা হয় কি পর্যায়িত ভূমি। পর্যায়িত ভূমি ঠিক আছে, পর্যায়িত ভূমি বলা হয়। অর্থাৎ এটা পর্যায়নের ছবি হবে, এটা কি হবে পর্যায়নের ছবি। ঠিক আছে, আর একটা শব্দ আছে সেটা হলো নগ্নিভবন। নগ্নিভবন বলতে কি বোঝায়? নগ্নিভবন বলতে বোঝায় যে ধরে নাও এটা একটা জায়গা এরকম ছিল, এরকম একটা জায়গা ছিল, এর ভেতরে এরকম শিলাস্তর ছিল, এটা একটা শিলাস্তর, এটা একটা শিলাস্তর। ঠিক আছে, এবার কোনো কারণে বলতে বহির্জাত শক্তি দ্বারা এই জায়গাগুলো ক্ষয় হয়ে যাবে, বহির্জাত শক্তি দ্বারা এইগুলো ক্ষয় হয়ে যাবে। এই জায়গাটা কি হবে, এই যে এই শিলাস্তরটা কি দেখছো, এই শিলাস্তরটা কি হবে বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, এই শিলাস্তরটা বাইরে বেরিয়ে এলো, অর্থাৎ নিচের শিলাস্তর বাইরে বেরিয়ে আসলো। ঠিক আছে, আরও যদি ক্ষয় হয় তাহলে এই যে এই শিলাস্তরটা দেখছো এটাও বাইরে বেরিয়ে আসবে। অর্থাৎ অগ্নিভবন বলতে বোঝায় নিচের শিলাস্তর যদি বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, অর্থাৎ এইখানে কি হলো অগ্নিভবন হয়ে নিচের শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে গেছে, উন্মুক্ত হয়েছে। অর্থাৎ এই যে নিচের শিলাস্তরটা ছিল বহির্জাত শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, এটা কি হবে নিচের যে শিলাস্তরটা সেটা বাইরে বেরিয়ে এলো। তাই অগ্নিভবন হয়ে কি হবে, এটা এই দিকের অংশটা নিচের শিলাস্তরটা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়েছে। অর্থাৎ অগ্নিভবন বলতে কি বোঝায়, অগ্নিভবন সমান সমান কি হবে দেখে নাও, অগ্নিভবন সমান সমান আবহ বিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন। ঠিক আছে, অর্থাৎ অগ্নিভবন সমান সমান আবহ বিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন যখন হবে তখন কি হবে অগ্নিভবন হবে। অর্থাৎ আজকে প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসে তোমরা এই কটা শব্দর মানে জানলে, আর কটা শব্দ আছে সেইখানে, অর্থাৎ এইখানে তোমরা জানলে আরোহণ কাকে বলে, অবরোহণ কাকে বলে। ঠিক আছে, আবহবিকার কি, পুঞ্জিত ক্ষয় কি, ক্ষয়ীভবন কি, শুধুমাত্র এইটা বাকি রইল। এই বাকিটা আমি এখনই বলছি, 1 মিনিটে হয়ে যাবে, শুনে নাও। এইখানে আর একটা আছে কি জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া বলতে কি বোঝাচ্ছে, এটা কত নাম্বার, এটা নতুন একটা নাম্বার ধরে নাও, একটা নাম্বার দিতে হবে না এমনি করো। জৈবিক প্রক্রিয়া,
জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়ার মধ্যে কি কি পড়ে, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, মানুষ দ্বারা ভূপৃষ্ঠের শিলামণ্ডলে ক্ষয়, বহন, সঞ্চয় কার্য করে, সঞ্চয় কার্য করে না, হয়। অর্থাৎ এটা হলো জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া আমাদের পৃথিবীর ওপরের পৃষ্ঠে উদ্ভিদ, প্রাণী, মানুষ দ্বারা সংগঠিত হবে। ঠিক আছে, যেমন এটা একটা কোনো একটা জায়গায় পাথর বলা যায় না, সাধারণ ভাষায় বলবে শিলা। এই শিলার মধ্যে এরকম একটা ছোট গাছ যদি জন্ম নেয়, ঠিক আছে, এই গাছটা যত বড় হবে শেকড়গুলো দূরে প্রশস্ত হবে, তখন এই শিলাটাকে কি করবে, ভেঙে দেবে। তারপরে যে ছোট বড় ইঁদুর, ছুঁচো আছে, তারা কি করে, এই শিলার মধ্যে গর্ত করে দিয়ে শিলাটাকে ভাঙে। তারপরে মানুষ কি করে, পাহাড়ে রাস্তা বানানোর সময় ডিনামাইট ফাটায়, তখন কি করে, পাথর বা শিলা আছে সেগুলোকে ভেঙে দেয়। অর্থাৎ জৈবিক প্রক্রিয়া এইটুকু জানলেই হবে তোমাদের জন্য। অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, মানুষ দ্বারা ভূপৃষ্ঠের ওপরে যে শিলামণ্ডল আছে সেইখানে ক্ষয়, বহন, সঞ্চয় কার্য করে তারা। ঠিক আছে, বোঝা গেল? বেশ, আমরা দেখতে পেলাম বহির্জাত শক্তি কিভাবে কাজ করে ভূপৃষ্ঠের উপরে, ক্ষয়, সঞ্চয়, বহন, ঠিক আছে, পর্যায়ন, অগ্নিভবন জানতে পারলাম। এবার বহির্জাত শক্তির মাধ্যম কি বললাম, বহির্জাত শক্তির মাধ্যমের মধ্যে প্রথম পড়ে স্থিতিশীল মাধ্যম, আর 2 নম্বর পড়বে গতিশীল মাধ্যম। আগেই বলেছি বহির্জাত শক্তি দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটবে, ক্ষয়, বহন হবে। ঠিক আছে, পৃথিবীর ওপরে ক্ষয়, বহন, সঞ্চয় চলবে। এবার সেই বহির্জাত শক্তির মাধ্যম কার দ্বারা কাজ করে, পৃথিবীর ওপরে বহির্জাত শক্তি কার দ্বারা কাজ করে, সেটা গতিশীল মাধ্যম। মানে কি হবে, গতিশীল মাধ্যম হবে নদীর জলস্রোত, তারপর হবে বায়ু প্রবাহ, তারপর হবে হিমবাহ, তারপর হবে সমুদ্র তরঙ্গ, তারপরে হবে ভৌমজল, তারপর হবে জোয়ার ভাটা, ইত্যাদি ইত্যাদি বলতে হবে না, এই কটা মনে রাখবে তাহলেই হবে। আর স্থিতিশীল মাধ্যম কি হবে, উষ্ণতা খুব ধীরে ধীরে হবে, উষ্ণতা দ্বারা পরিবর্তন খুব ধীরে ধীরে হবে, বায়ুর চাপ, তারপর হবে বৃষ্টিপাত, তারপর হবে শিশির। অর্থাৎ এই কটা হলো বহির্জাত শক্তির মাধ্যম। এবার তোমাদের মনে রাখতে হবে স্থিতিশীল মাধ্যম বলতে কি বোঝায়, ভূমিরূপের যে পরিবর্তন হয় পৃথিবী পৃষ্ঠের উপরে অর্থাৎ শিলামণ্ডলের উপরে স্থিতিশীল মাধ্যম দ্বারা, সেইগুলো একেবারে বোঝাই যাবে না। ঠিক আছে, খুব ধীরে ধীরে হবে, খুব ধীরে ধীরে। গতিশীল মাধ্যমে যেটা হচ্ছে কিছুটা বোঝা যাবে যে হচ্ছে পরিবর্তন, কিন্তু উষ্ণতা দ্বারা যে পরিবর্তন হচ্ছে সেটা প্রায় বোঝাই যাবে না। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। গতিশীল মাধ্যম দ্বারা ভূমিরূপে পরিবর্তন হয়, সেটা
আমরা বুঝতে পারবো, কিন্তু স্থিতিশীল মাধ্যম দ্বারা যে ভূমিরূপের পরিবর্তন হয় সেটা আমরা বুঝতে পারবো না। এবার তোমাদের 10-এর যে সিলেবাস, সেই সিলেবাসে কোন কোন গতিশীল মাধ্যমের ভূমিরূপ দিয়েছে, একটা দিয়েছে নদী, একটা দিয়েছে বায়ুপ্রবাহ, একটা দিয়েছে হিমবাহ। অর্থাৎ এই তিনটে ক্ষয়, এই তিনটের বহন, এই তিনটের সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেইগুলো তোমাদের টেনের সিলেবাসে প্রথম চ্যাপ্টারে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে টেনের সিলেবাসে এই যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে তিনটি মাধ্যম দ্বারা প্রথম চ্যাপ্টারে দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার কি গেল? প্রথম চ্যাপ্টারে গেল বহির্জাত শক্তি দ্বারা বা বহির্জাত প্রক্রিয়া দ্বারা বিশেষ করে কি কি? নদী, হিমবাহ, আর তারপর হবে বায়ু সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, এরপরে তোমাদের প্রথম চ্যাপ্টার গেল। তাহলে প্রথম চ্যাপ্টার বুঝতে পারলাম আমরা কি আছে, ভূগোল কি সেটাও বুঝতে পারলাম। এরপরে 2 নম্বর চ্যাপ্টার তোমাদের বলেছে যে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে আমরা কি কি পড়ব? বায়ুমণ্ডল আমরা পড়েছিলাম, বললাম যে পৃথিবীর ওপরে শিলামণ্ডল আছে, পৃথিবীর ওপরে শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল আছে। ঠিক আছে, সেই শিলামণ্ডল বায়ুমণ্ডলের ওপরে শিলামণ্ডলের ওপরে এই যে পৃথিবীর চারপাশে ব্ল্যাঙ্কেটের মতো একটা চাদর আছে আমাদের। ঠিক আছে, পৃথিবীর ওপরে বায়ুমণ্ডল আমাদের পৃথিবীকে চারপাশে মুড়ে রেখেছে, প্রায় 10,000 কিমি বিস্তৃত। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডল নিয়ে আমরা আলোচনা করব। বায়ুমণ্ডলের মধ্যে আমরা অনেক কিছু জানব। বায়ুমণ্ডলের মধ্যে আমরা কি কি পাবো? পৃথিবীতে কতগুলো স্তর আছে বায়ুমণ্ডলের ওপরে। ঠিক আছে, বায়ুমণ্ডল আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, অনেক কিছু জানবো, সেগুলো পরে বলবো আমরা। ঠিক আছে, বায়ুমণ্ডলের পরে তোমাদের আছে বায়ুমণ্ডল। 3 নম্বর আছে, 3 নম্বর চ্যাপ্টার বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে জলমণ্ডল, এক কথায় বলতে পারি জলমণ্ডল। 4 নম্বর চ্যাপ্টারে আছে তোমাদের বজ্র ব্যবস্থাপনা। ঠিক আছে, আর 5 নম্বরে আছে ভারতের মধ্যে আমাদের কি পড়তে হবে? ভারতের প্রাকৃতিক পরিবেশ, আর ভারতের অর্থনৈতিক পরিবেশ। ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা ভারতে কি কি পড়ব? প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা পড়ব ভারতের অবস্থান, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, ভারতের স্বাভাবিক উদ্ভিদ,
ভারতের মৃত্তিকা, আর একটা টপিক মিস গেছে, সেটা হলো ভারতের জলবায়ু। এইগুলো সবকটা কি পৃথিবীর শিলামণ্ডলের ওপরে প্রাকৃতিক জিনিস, ভারতের প্রাকৃতিক জিনিস পড়ব আমরা। আর অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি কি পড়বে? তাহলে অর্থনৈতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক মানে মানুষের দ্বারা তৈরি, অর্থনৈতিক পরিবেশ। ভারতের অর্থনৈতিক পরিবেশ কি কি পড়বো আমরা? 1 নম্বরে পড়ব ভারতের কৃষিকাজ, ভারতের কৃষিকার্য। 2 নম্বরে পড়ব আমরা ভারতের শিল্প। 3 নম্বরে পড়ব ভারতের জনসংখ্যা। 4 নম্বরে পড়ব আমরা ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, এটা হলো ভারতের। আর 6 নম্বর চ্যাপ্টার তোমাদের আছে, 6 নম্বর চ্যাপ্টার আছে তোমাদের উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তাহলে তোমাদের এই কটা হলো সিলেবাসে তোমাদের কভার করব। ঠিক আছে, আগস্ট মাসের আগেই সিলেবাস আমি শেষ করে দেব। তোমরা এই ভিডিওগুলো ফলো করতে পারো। আগস্ট মাস যদি নাও হয়, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি কি সিলেবাসে পড়লাম? একটা বহির্জাত শক্তি দ্বারা বা বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ নদী, হিমবাহ, বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, বহির্জাত শক্তি মানে কি? ক্ষয় সঞ্চয় দ্বারা, এই যে 3টে ক্ষয় সঞ্চয় দ্বারা সৃষ্ট ভূমিরূপ। বায়ুমণ্ডল বললাম, বায়ুমণ্ডল পড়ব আমরা। তারপরে পড়ব বায়ুমণ্ডল অর্থাৎ জলমণ্ডল সম্পর্কে। বজ্র ব্যবস্থাপনা পড়ব। ভারতের প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ পড়ব। ভারতের প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থান, ভারতের ভূপ্রকৃতি, এইগুলো বললাম। আর অর্থনৈতিক পরিবেশের মধ্যে এই কটা টপিক পড়ব। আর লাস্ট যে টপিক আছে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। ঠিক আছে, অর্থাৎ তাহলে আমরা চ্যাপ্টারগুলো বুঝতে পারলাম কি কি আছে মাধ্যমিকের সিলেবাসে। এক এক করে সব কটা চ্যাপ্টার শেষ করব। তাহলে আমরা ভূগোল যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটার সংজ্ঞা আমরা বুঝতে পারলাম। আরও সংজ্ঞা হয়, সেই সংজ্ঞার মধ্যে আমি তোমাদের একটা সংজ্ঞা বললাম। ঠিক আছে, আরও সংজ্ঞা হয়। আরও সংজ্ঞার মধ্যে তুমি বলতে পারো যে পৃথিবী পৃষ্ঠের ওপরে প্রাকৃতিক এবং মানবীয় বিষয়বস্তুগুলো, প্রাকৃতিক বিষয়বস্তু কি? আমাদের চারপাশে যেটা প্রকৃতি তৈরি করেছে। আর মানবিক বিষয়বস্তুগুলো কি কি হবে? মানবিক বিষয়বস্তুগুলো হবে যেমন আমাদের দ্বারা তৈরি যে জিনিসগুলো, ঠিক আছে, তার মধ্যে যে আন্তঃসম্পর্ক চলে, ভূগোল সেই বিষয়গুলো আলোচনা করে। যেমন আমরা দেখতে পাবো যে রাস্তাঘাট নির্মাণ, পাহাড়ে বাঁধ নির্মাণের ফলে পরিবেশের ওপর কী ক্ষতি করছে না করছে, এই সমস্ত জিনিস, অর্থাৎ মানবীয় কার্যাবলী এবং প্রাকৃতিক কার্যাবলী পৃথিবী পৃষ্ঠের উপরে যেগুলো হচ্ছে সেটা নিয়েও আলোচনা করে ভূগোল। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। এই ভিডিওটা প্রথম আমার অনলাইন ক্লাসের ভিডিও, তাই প্রথম দিকে কিছুটা ভুল ত্রুটি হবে, সেটা আমিও বুঝতে পেরেছি। অনেক কিছু ভুল হয়েছে, হাতের লেখাও খারাপ হয়েছে। তোমরা আমার কথা শুনে লেখাগুলো একটু বোঝার চেষ্টা করো। আস্তে আস্তে যত ভিডিও দেব
তত হাতের লেখা বা পড়ানোর ধরনটাও আস্তে আস্তে পাল্টাবে। আমি অফলাইনে পড়াই, আমার সামনে অনেক স্টুডেন্ট বসে থাকে, আমি বোর্ডে লিখে পড়াই। আমার এই প্রথম ক্লাস অনলাইনে ইউটিউবে এবং ফেসবুকে। তাই প্রথম দিকে ক্লাস করতে তোমরা জানো, প্রথম কাজ করতে একটু নার্ভাসনেস থাকে সবারই, তেমন আমারও ছিল। ঠিক আছে, আমিও প্রথম ক্লাস শুরু করি 2020 সালে আগস্ট মাসে। সেইখান থেকে আমার অফলাইনে ক্লাস করানো শুরু হয়। তারপরে ধীরে ধীরে 5 বছর পড়ানো হয়ে গেল। আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম যে অনলাইনে যারা আমার কাছে পড়তে আসতে পারে না, আমার কাছাকাছি নেই যারা স্টুডেন্ট, তারা যাতে কোয়ালিটি অফ এডুকেশনটা পায় আমার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, সেই চেষ্টাই করব আমি। আর সেটা আমার তরফ থেকে 120% আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয়বস্তু ভালো করে তোমাদের বোঝানোর জন্য। তোমরা ভিডিওগুলো ফলো করবে, দেখবে আস্তে আস্তে আমার সঙ্গেও ফ্যামিলিয়ারিটি হয়ে যাবে, আমার সঙ্গেও মিল হয়ে যাবে। অর্থাৎ প্রথম নতুন তো, ওর জন্য সমস্যা হতে পারে তোমাদের, ঠিক আছে, পড়ানোর ধরন বা এটা সেটা। আস্তে আস্তে 5-6টা ভিডিও দেখার পরেই তোমাদের একটা ধারণা হয়ে যাবে আমার পড়ানোর ধরনটা কেমন। ঠিক আছে, আজকে অনেক কিছু বললাম, অনেকটাই বললাম, প্রায় 1 ঘন্টা 15 মিনিটের উপরে ভিডিও হয়ে গেল। তাই তোমরা ভালো থেকো। জয় হিন্দ, গুড বাই, টেক কেয়ার, ধন্যবাদ।